নমস্কার। গল্পের কোলাহলের ৬৫ নম্বর এপিসোডে সকলকে স্বাগত। আজকে তোমাদের সকলের জন্য নিয়ে এসেছি একটি অন্য রকমের অলৌকিক সত্যি ঘটনা, যেটা পাঠিয়েছে আমাদের মেলে একজন। তার নামটি এবং ঘটনার সকলের নামটি পাল্টে ব্যবহার করার অনুরোধ করেছে সে, তাই এই ঘটনার সকল নাম আমরা পাল্টে দিয়েছি। ঘটনাটি অলৌকিক, আবার কিছুটা কষ্টের। তোমরা সকলেই পাঠাতে পারো নিজের জীবনের এরকম ঘটনা বা গল্প আমাদের মেল আইডি গল্পের kolahol@gmail.com-এ। নিচে ডেসক্রিপশনেও দেওয়া রয়েছে। আজকের ঘটনাটি ভালো লাগলে লাইক শেয়ার করে একটু ভালোবাসা দিও, আর নতুন সত্যি ভৌতিক ঘটনা মিস না করতে চাইলে সাবস্ক্রাইব করে নিও। চলি সরাসরি ঘটনায়। আমি অয়ন আছি তোমাদের সাথে। শুরু করছি আজকের ঘটনা। দাদা, আমার নাম সুষমা। আমি গল্পের কোলাহল চ্যানেলের একজন সাবস্ক্রাইবার। আমি আজ তোমায় আমার জীবনের এক অভিজ্ঞতার কথা লিখে পাঠাচ্ছি। যদি ভালো লাগে তোমার চ্যানেলের সমস্ত শ্রোতাদের শুনিও। আমি এখন 3rd ইয়ারে পড়ছি। ঘটনাটা আমার সাথে ঘটেছিল 3 বছর আগে। তখন আমি সবে 12-এ পড়ি। 12-এর শুরুতেই স্কুলের একটি ছেলের সাথে আমার একটা সম্পর্ক গড়ে ওঠে। প্রথমে আমার বন্ধুরা অনেকেই বারণ করেছিল এই সম্পর্কতে যেতে, কারণ ছেলেটি নাকি ভালো নয়। কিন্তু এই সময় কে কার কথা শোনে? আমিও তাই কোনো কথা না শুনেই এগোলাম এই সম্পর্কে। শুরুতে সব কিছু ভালোই চলছিল। স্কুল ছাড়াও আমরা কোচিংয়েও একসাথে পড়তাম। কিন্তু আমার পড়াশুনো থেকে মন আস্তে আস্তে উঠে যেতে শুরু করলো। আমি চিরকালই পড়াশুনোতে মোটামুটি ভালোই, আর বোর্ড এক্সামের সময় মন দিয়ে পড়াশুনো না করতে দেখে বাড়িতে খুব রাগারাগি করত। আমার মধ্যে এসবের পরেও কোনো পরিবর্তন আসেনি তখন। আমার মাথায় সারাক্ষণ ওই ছেলেটিকে নিয়ে ভাবনা চিন্তা চলতো। অথচ আমি দেখতাম ও আমার থেকে সব নোটস পড়াশুনোর বিষয়ে জেনে নিয়ে ভালোই পড়াশুনো করছে। আমি ওসবে আর মাথা ঘামাতাম না। সব ভালোর মধ্যেই এবার খারাপ হওয়া শুরু হলো। একদিন আমাদের কোচিংয়ে একটা নতুন মেয়ে এসে ভর্তি হলো। মেয়েটি দেখতে বেশ ভালোই সুন্দরী। হঠাৎ করেই ছেলেটির মন এবার ওই মেয়েটির দিকে ঘুরতে শুরু করলো। আমি দেখলাম যে ও আর আমার সাথে বেশি কথা বলছে না, ওই মেয়েটির সাথেই ঘুরছে, কথা বলছে। ওকে জিজ্ঞাসা করলেই ও শুধু বলতো, বন্ধু হয় তাই কথা বলছি। এরকম চলতে চলতে একদিন দুপুরে আমি যখন ওকে ফোন করি, দেখি ওর ফোন বিজি। আমি একভাবে ফোন করতেই থাকি। যতবার ফোন করি ফোন বিজি বলে। অনেকক্ষণ বাদে ও আমার ফোনটা ধরে, বলে ও ওই মেয়েটির সাথে কথা বলছিল। আমার যত না বেশি রাগ হলো, তার থেকেও বেশি মন খারাপ হলো। আমাদের বাড়ির সামনেই গঙ্গার ঘাট। মাকে বন্ধুর বাড়ি যাচ্ছি বলে একাই আমি গঙ্গার ঘাটে চলে যাই। গিয়ে দেখলাম ঘাট পুরো ফাঁকা। আমার কিরম যেন লাগলো, বিকেল বেলা ঘাট ফাঁকা, শুধু ঘাটের সামনের নৌকোগুলো বাঁধা পড়ে রয়েছে, তাতেও কোনো লোক নেই। সব সময় এই ঘাটে প্রচুরই লোক থাকে, সেদিনই যেন ওরম ফাঁকা ফাঁকা ছিল। আমি আর দাঁড়িয়ে না থেকে একাই গিয়ে বসলাম ঘাটের সিঁড়িতে। আমার খুব কান্না পাচ্ছিল। মনে হচ্ছিল বন্ধুরা আমায় ঠিকই বলেছিল ছেলেটির ব্যাপারে। তখন আমি সেটা বুঝতে পারছিলাম, কিন্তু তখন আর আমার কিছু করার ছিল না। সামনে পরীক্ষা, তারও ঠিকভাবে প্রিপারেশন নিতে পারছি না। আমি নিজেকে আর ধরে রাখতে পারিনি। মাথা নিচু করেই কাঁদছিলাম।
হঠাৎ শুনলাম কেউ আমার নাম ধরে ডাকছে। আমি মুখটা তুলে আশেপাশে দেখলাম, কেউ নেই। জলটার দিকে তাকাতে মনে হলো যেন জলটা হালকা নড়ে উঠল। তখন সন্ধে হয়ে গেছে, ঘাটের আলোগুলো জ্বলছে চারিদিকে, কিন্তু পরিবেশটা খুবই শুনশান, শুধু হালকা হাওয়া দিচ্ছে। আমি আবার মাথা নিচু করে বসি। আচমকা পিঠে একটা ঠান্ডা হাতের স্পর্শ পেলাম। আমি মাথাটা তুলে পেছন দিকে ঘুরে দেখি একজন মেয়ে দাঁড়িয়ে রয়েছে ঠিক আমার পেছনের সিঁড়িতে। দেখে মনে হচ্ছিল আমার মতনই বয়স হবে। মুখে কোনো হাসির চিহ্ন নেই, কিরম যেন ফ্যাল ফ্যাল করে তাকিয়ে রয়েছে আমার দিকে। আমি ওই ফাঁকা জায়গায় ওকে একা দাঁড়িয়ে থাকতে দেখে অতটাও অবাক হইনি। ওর কথা শুনে আমি অবাক হলাম। শুরুতেই ও আমার দিকে তাকিয়ে বললে, সুষমা, তুমি একা বসে আছো কেন? তোমারও কি কষ্টের জীবন শুরু হয়ে গেছে? এই কথা বলে হালকা হাসল। আমি ওই মেয়েটিকে কোনোদিনও দেখিনি এর আগে। ও যখন আমার নাম ধরে ডাকলো, আমার ওটাই সব থেকে অবাক লাগলো। ভাবলাম, ও কি করে জানলো আমার নাম? আর এমনভাবে কথা বলছে, মনে হচ্ছে আমি ওকে না চিনলেও ও যেন আমাকে খুব ভালো মতো চেনে। আর আমার যে কষ্ট হচ্ছে সেটাই বা ও জানলো কি করে? এই কথার মানে কি আমি কিছুই বুঝে উঠতে পারার আগেই ও আবার বলে উঠল, কি ভাবছো? ভাবছো যে আমি এসব জানলাম কি করে? আমি তখনও অবাক হয়ে তাকিয়েছিলাম ওর দিকে। মেয়েটি তখন তার পরিচয় দেয়। মেয়েটির নাম পৌলমী, আমাদের পাড়ার স্কুলেই পড়ে। আমাদের থেকে 2 বছরের ছোট, দেখতে খুবই সুন্দর। আমার একদমই চেনা লাগছিল না ওকে। তারপরও বলে যে আজ থেকে 1 বছর আগে এরমই একদিন বিকালে ওরও জীবনে ঘটেছিল এক ঘটনা। ও একজনের থেকে অনেক বড় আঘাত পেয়ে এই ঘাটে এসে বসেই কাঁদছিল একা। সেদিন ওর সাথে কেউই ছিল না। এসব কথা শোনার পর আমারও মনটা আরো খারাপ করতে শুরু করলো। কিছুক্ষণ একটু চুপ করে আবার গঙ্গার জলের দিকে তাকিয়ে বলতে শুরু করলো, পৌলমীর বন্ধুরাও ওকে সেই ছেলেটির সাথে কোনো সম্পর্কে যেতে বারণ করেছিল। সেদিন পৌলমীও শোনেনি, আর আজ আমি। এইসবই ভাবছি, হঠাৎ জলের মধ্যে একটা ঝপ করে শব্দ হয়। ঠিক মনে হলো কেউ যেন জলে ঝাঁপ দিল, কিন্তু অন্ধকারের মধ্যে ঘাটের আলোতে কাউকেই আমি দেখতে পাই না। জলও শান্তই হয়ে রয়েছে, অথচ আমি স্পষ্ট শুনেছি জলের শব্দ। আশেপাশে দেখলাম কিছুই নেই। জলের দিকে তাকিয়ে পৌলমীকে জিজ্ঞাসা করছি যে এই মাত্র ও কি কোনো জলের শব্দ শুনতে পেয়েছে? পেছন থেকে কোনো উত্তর আসে না, কোনো সাড়াও পাই না পৌলমীর। পেছনে ঘুরতেই দেখি পৌলমী নেই। আমি সিঁড়ি দিয়ে উঠে আসি ওপরে, কোথাও পৌলমীর কোনো চিহ্ন দেখতে পাই না। আমি কিছু ঠিকমতো বুঝে উঠতে পারছিলাম না। আশেপাশে কোনো লোকও নেই যাকে জিজ্ঞাসা করব যে পৌলমীকে দেখেছে কি না। যখন আমি সিঁড়ির সামনে দাঁড়িয়ে খুঁজছি পৌলমীকে, তখনই শুনতে পাই আবার আমার নাম ধরে কেউ ডাকছে। কাউকে ঠিকমতো দেখতে পাই না, চুপ করে দাঁড়িয়ে শুনি। এবার পরিষ্কার বুঝতে পারি গলাটা পৌলমীর, কিন্তু কোথায়ও তাকে তো দেখতে পাচ্ছি না। কিন্তু ওর গলা ভেসে আসছে জলের দিক থেকে। আমি কিছুটা সিঁড়ি নেমে আবার জলের দিকে তাকাই।
তখন স্পষ্ট দেখতে পাই পৌলমী গঙ্গার ঘাটে যে নৌকোগুলো বাঁধা ছিল তার মধ্যে একটা নৌকোতে বসে হাসছে। অন্ধকারের মধ্যে তাকে দেখে আমার বুকটা হঠাৎই কেঁপে উঠল। নৌকোতে বসে জলের তালে সে দুলছে, তার বড় চুল হাওয়ায় উড়ছে, মুখে তার একটা হালকা হাসি। আমায় হাত নাড়িয়ে ডাকছে তার দিকে, কিন্তু আমার একটু ভয় লাগে জলের সামনে যেতে। পৌলমী এবার আমায় চিৎকার করেই হাত নাড়িয়ে ডাকতে শুরু করে। আমি আস্তে আস্তে নেমে যাই গঙ্গার ঘাটের সিঁড়ির কাছে। জলে পাটা ডুবিয়ে দাঁড়াই। সামনেই পৌলমী নৌকোতে বসে। ওকে জিজ্ঞাসা করি যে কখন সিঁড়ি থেকে ওই নৌকায় এসে বসলো, আর এই অন্ধকারে ও একাই বা কেন বসে আছে নৌকোয়। উত্তরে পৌলমী বলে যে এই জলই তার বন্ধু, আর এই জল তাকে সব দুঃখ কষ্ট ভুলতে সাহায্য করেছে, তাকে সব কিছু থেকে মুক্তি দিয়েছে। আমায়ও বলল যে আমি যদি এই জলে থাকি আমার দুঃখ কষ্ট কমে যাবে। কথাগুলো ওর আমি ঠিকমতো বুঝতে পারি না, কিন্তু ওর সাথে কথা বলতে বলতে আমার খুব ভয় লাগছিল। কখন যে রাত হয়ে গেছে বুঝতে পারিনি। ঘড়িতে দেখি রাত 9টা। পৌলমীকে বলি আমায় বাড়ি ফিরতে হবে, আবার পরে দেখা হবে। ও বলে যে পরের দিন দুপুরে ও এই ঘাটে আসবে, আর তখন যেন আমিও যাই ঘাটে, তাহলে একসাথে নৌকো চড়ব আর গল্প করব। আমি ভাবলাম যে আমার এই অবস্থার কথা আমি অন্য কোনো বন্ধুকে হয়তো বলতে পারবো না, আর রোহিত তো তখন ঠিকমতো কথাও বলতো না। এই সম্পর্কটা যে শেষের দিকে এসে গেছে সেটা আমি বুঝতে পারছিলাম। ভাবলাম পৌলমীর সাথে এসেই কথা বললে মনটা হয়তো হালকা হবে। রাজি হয়ে গেলাম পরের দিন দুপুরে আসার জন্য। সেদিন রাতে বাড়ি গিয়ে খাওয়া দাওয়া শেষ করে শুয়ে পড়ি। ফোনটা বেজে ওঠে। দেখলাম রোহিত ফোন করেছে। উঠে ফোনটা ধরি। উল্টো দিক থেকে রোহিত বলে ও আর এই সম্পর্কটা এগিয়ে নিয়ে যেতে চায় না। আমি চারিদিকে অন্ধকার দেখছিলাম, কিন্তু আমি কোনো কথা না বাড়িয়ে ফোনটা কেটে দিই। আমি বুঝতে পেরে গেছিলাম রোহিত আসলে কেমন ছেলে, আর কেন সবাই বারণ করেছিল। সামনে বোর্ড এক্সাম, কি করে তৈরি হব কিছু ভাবতে পারছিলাম না। কান্নায় ভেঙে পড়ি। কিছু সময়ের পর আস্তে আস্তে ঠিক হই, নিজেকে সামলে নিই। ঠিক করি যে রোহিতকে পড়াশোনায় হারাতে হবে, হেরে গেলে চলবে না। পৌলমীর কথা মনে পড়ে। ভাবি যে পরের দিন সব কথা ওকে বলতে হবে। সেদিন দুপুরে গঙ্গার ঘাটে আবার আমি একাই গেলাম। দেখলাম তখন বেশ ভালোই লোকজন আছে আশেপাশে। শেষ সিঁড়িটার দিকে তাকাতেই দেখলাম পৌলমী দাঁড়িয়ে রয়েছে। সিঁড়ি দিয়ে নেমে ওর কাছে যাই। আমার মুখ চোখ দেখেই ও বুঝতে পারছিল যে আমার কিছু হয়েছে। আমি ওকে সব বলি। বলতে বলতে আবার কান্নায় ভেঙে পড়ি। ও আমায় বলে যে নৌকোতে চড়ার জন্য। নৌকায় উঠে ঘুরলে মনটাও ভালো হবে, আর জলে সব ধুয়ে যাবে। আমি ভাবি তাই করব। নৌকোতে উঠে বসি। অনেক বছর পর নৌকায় উঠে গঙ্গার চারপাশটা উপভোগ করছিলাম। আমি জলের দিকে তাকিয়ে কথা বলতে বলতে নৌকো করে এগোলাম জলের কিছুটা মাঝখানে। কথার মাঝখানে আমি খেয়াল করলাম পৌলমীর কোনো সাড়া পাচ্ছি না। পেছনে ঘুরতেই দেখি সারা নৌকায় কেউ নেই, না পৌলমী না নৌকা চালক। আমি একা নৌকোয় বসে দুলছি। জলের গতিতে নৌকো যেদিকে যাচ্ছে আমিও সেদিকে যাচ্ছি। আমার ভীষণ ভয় করতে শুরু করে। আমি একটু সাঁতার জানি,
কিন্তু এরম গভীর জলে আমি সাঁতার কাটতে পারবো না। জলে ঝাঁপ দিলেই মারা যাব। কোথাও কেউ নেই আশেপাশে যে আমি সাহায্য চাইব। আমি জলের মধ্যে কিছু ঝপ করে পড়ার শব্দ পাই। আবার আমি সামনের দিকে তাকাই। আমি দেখতে পাই পৌলমীকে। ও কেমন যেন গভীর জলের মধ্যে ডুবে দাঁড়িয়ে রয়েছে। জলের ওপরে ওর মুখ, ভেজা চুলগুলো জলের ওপরে ভাসছে, বাকি শরীরটা জলের তলায়। বিচ্ছিরিভাবে আমার দিকে তাকিয়ে হাসছে। আমার মুখ দিয়ে কোনো কথা বেরোয় না। চোখের পলকে আমি আর ওকে জলেতে দেখতে পাই না, কিন্তু আমার নৌকোটা যেন নড়ে ওঠে খুব জোরে। দেখি পৌলমী নৌকোয় উঠে দাঁড়িয়ে রয়েছে। সারা শরীর থেকে জল টপ টপ করে পড়ছে নৌকোতে। রাগী দৃষ্টিতে আমার দিকে এগিয়ে আসছে। আমায় এসে জোরে ধাক্কা দিতে শুরু করে। আমি নৌকোটাকে 2 হাত দিয়ে শক্ত করে চেপে ধরি। ও সমানে আমায় ধাক্কা দিয়ে জলে ফেলার চেষ্টা করে। আমি ওর কাছে জানতে চাই ও এরম কেন করছে আমার সাথে। তখন ও আমায় চেপে ধরে বলে ওর মৃত্যুর জন্য আমি দায়ী। এই কথাটা শুনে আমি ওর দিকে তাকিয়ে থাকি। আমার যেন সারা শরীর অবশ হয়ে যায়। আমি কি ঠিক শুনলাম? পৌলমী মৃত? ও বলতে শুরু করলো, আজ থেকে বেশ কিছু মাস আগে পৌলমী এই গঙ্গায় এসেছিল, অনেক কষ্ট বুকে চেপে নিয়ে। রোহিতের সাথে ওর সম্পর্ক ছিল। সেই সম্পর্ক থাকাকালীন রোহিতের আমায় ভালো লাগে, আর একদিনের মধ্যে রোহিত পৌলমীকে ছেড়ে দেয়। তখন পৌলমী নিজেকে সামলাতে না পেরে এই জলে ডুবে নিজেকে শেষ করে দেয়। পরের দিন তার শরীর উদ্ধার করা হয়, আর সুইসাইড কেস বলে এই কেসটা ক্লোজ করে দেওয়া হয়। কেউ জানতে পারে না পৌলমীর কষ্টের ব্যাপারে। তাই আজ যখন রোহিত আমার সাথে এটা করেছে, পৌলমী চেয়েছিল ওর মতো যাতে আমি ওই কষ্টটাই পাই। কিন্তু আমার যে কোনো দোষ ছিল না সেটা আমি ওকে বোঝাতে পারি না। পৌলমীর চেহারা রাগে বিভৎস হয়ে ওঠে। আমি নিজেকে একভাবে সামলাতে না পেরে ওর ধাক্কায় জলে পড়ে হাবুডুবু খেতে থাকি। চিৎকার করি যাতে আমায় কেউ উদ্ধার করে। আমি আর বেশিক্ষণ জলে নিঃশ্বাস নিতে পারি না। কখন যে আমি জলের ভেতরে জ্ঞান হারাই আমি জানি না। জ্ঞান ফিরতে দেখি আমি ঘাটে শুয়ে রয়েছি। অনেক লোক আমায় ঘিরে রয়েছে। বাড়ির লোকও অনেকে এসেছে। সবার মুখে মুখে খবর ছড়িয়ে গেছে। যার ওই নৌকোটা ছিল সে আমায় বলে যে আমি নাকি একাই ওই নৌকোতে উঠে চলে যাই জলের মাঝখানে। অনেকে চিৎকার করে ডাকছিল আমায়, কিন্তু আমি কিছুই শুনতে পাইনি। আমি সবাইকে পুরো ঘটনাটা জানাই। ওখানকার লোকেরা তখন বলে যে সত্যিই কিছু মাস আগে এই পাড়ারই একটি মেয়ে ওই জলে ডুবে মারা যায়, কিন্তু আমি সত্যিই তাকে চিনতাম না। এরপর আমায় বাড়ি নিয়ে আসা হয়, ডাক্তার দেখাই। আস্তে আস্তে আমি সুস্থ হয়ে উঠি, আর আমি এরপর থেকে কোনোদিনও গঙ্গার ঘাটে যাইনি। ঘটনাটি পাঠ করে পুরো আমি বাকরুদ্ধ হয়ে গেছি যে এরকমটাও কি হওয়া সম্ভব। আমি জানি না এই ঘটনার ব্যাখ্যা আমার কাছে নেই। শ্রোতা বন্ধুরা, জানাও তোমাদের কেমন লাগলো আজকের ঘটনাটি। আর অনেক ধন্যবাদ আমাদের চ্যানেলে যে তুমি নিজের জীবনের এই ঘটনাটি পাঠিয়েছো, নিজের বুকে এই সাহস জোগাড় করে। অনেক ধন্যবাদ। শ্রোতা বন্ধুরা, জানাও কেমন লাগলো, আর ভালো লাগলে লাইক শেয়ার করে একটু ভালোবাসা দিও, আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না।